পূর্ব জাভা, ইন্দোনেশিয়া। এক মুসলিম পরিবারের সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটা। পরিবারের ছিল 4 জন সদস্য, মা, বাবা এবং একটি মেয়ে নাদিয়া, একটি ছেলে ইয়োগা। পরিবারটা ছিল খুবই দরিদ্র, কিন্তু 2001-এর পর 2002-এর মধ্যে হঠাৎ এই পরিবারটা ধনী হয়ে যায়, নামডাক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে 2002-এর মধ্যেই নাদিয়ার মা রহস্যজনকভাবে মারা যায়। এরপর 2012 সালে, অর্থাৎ 10 বছর পর, হঠাৎই রহস্যময়ভাবে মারা যায়। এরও পরে 2022-এ, অর্থাৎ বড় ছেলের মৃত্যুর 10 বছর পর, নাদিয়াও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। সবশেষে তাদের বাবা এবং মেয়ে নাদিয়ার শেষ পরিণতি কী হয়েছিল এবং এই মুসলিম পরিবারের ভয়ঙ্কর অতীতটার সকল তথ্য খুঁজে বের করব আজকের ভিডিওতে। কথা বলছিলাম 2023-এ রিলিজ হওয়া দ্য বার্ডস অফ ডেথ মুভিটার প্রসঙ্গে। একদমই চাঞ্চল্যকর সত্য ঘটনা, যার পুরো গল্পটাই আজ বলে শোনাবো। তো চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় একটি মুসলিম পরিবার। 2001 নাদিয়া যাচ্ছিল খাবারের বাটি হাতে করে তার মায়ের রুমে। দেখা যায় নাদিয়ার মা অদ্ভুত এক রোগে আক্রান্ত, চর্মরোগ বা কুষ্ঠরোগ এর ধরনের কিছু একটা। নাদিয়া তার মাকে বলছিল, আজ নববর্ষের আগের দিন, আগামীকালই নতুন বছর, কতই না ভালো হতো যদি তুমি সুস্থ থাকতে মা। এসব কথার মধ্যেই হঠাৎই নাদিয়ার মায়ের মুখ দিয়ে রক্ত বের হয়। চিৎকার দিয়ে উঠেছিল নাদিয়া, তার বাপ ভাইকে ডেকেছিল। সাথে সাথেই তো নাদিয়ার বাবা এবং ভাই ইয়োগা চলে এসেছিল সেখানে। কিন্তু তাদের বাবা অদ্ভুত এক কাণ্ড করে। তাদের বাবার নাম হলো সোয়াত্র। দেখা যায় সোয়াত্র তার অসুস্থ স্ত্রীকে রেখে অন্য একটি ঘরের দিকে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সহকারে। এখানে ইয়োগা কিন্তু তার বাবার উপর খুবই চড়াও হয়েছিল। প্রচণ্ডভাবে রেগে গিয়েছিল ইয়োগা, কারণ তাদের মা তো অসুস্থ। এই অবস্থায় তাকে ফেলে বাবা কেন অন্য ঘরে যাবে, কি এত দরকার সেখানে? ছেলের কথায় পাত্তা না দিয়ে সোয়াত্র চলে যায় গোপন রুমের মধ্যে। এদিকে তাদের মায়ের অবস্থা নাজেহাল। এভাবেই সিন কাট হয় এবং পরের দিন সন্ধ্যার দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি বাহিরে মানুষজন আনন্দ উল্লাস করছে, কারণ আজ নতুন বছর, নববর্ষের প্রথম রাত। এখানে নাদিয়া এবং ইয়োগা কথা বলছিল তাদের মায়ের বিষয়ে। এরই মধ্যে রান্নাঘর থেকে ডাক দেয় তাদের মা। নাদিয়া এবং ইয়োগা, 2 ভাই বোন, তো তাড়াতাড়ি করে দেখতে যায় কে ডাক দিল। এভাবে তারা এসে দেখতে পেয়েছিল তাদের মা যেন সুস্থ, বেশ অনেকটাই সুস্থ। নাদিয়া, ইয়োগা তাদের মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল বহুদিন পর। নাদিয়ার বাবা সোয়াত্র এসে দেখতে পাই তার স্ত্রী আগের চেয়ে সুস্থ, তার মুখে স্বস্তির খুশি দেখা যায়। এভাবে তাদের মা অনেক ধরনের খাবার রান্না করেছিল সেদিন, আজ নববর্ষ বলে। নাদিয়া, ইয়োগা তারা তো খাবার কারাকারি করে খাচ্ছিল তার মায়ের। আসলে সকলের মনে আজ খুবই শান্তি ছিল, কারণ ঘরের মা যদি সুস্থ থাকে তাহলে পুরো পৃথিবীটাই শান্তিময় মনে হয়। এখানে বাবা, ছেলে, মেয়ে সকলেই মিলে খাবার খাচ্ছিল আনন্দ সহকারে। তাদের মাও বসেছিল, কিন্তু হঠাৎই তাদের মা টেবিল থেকে উঠে রান্নাঘরের দিকে যেতে লাগে। এভাবে সে চলে গিয়েছিল রান্নাঘরের দিকে। সবাই তো বসেছিল খাবার টেবিলে। তখনই হঠাৎ করে সকলে শুনতে পাই তাদের মায়ের চিৎকার রান্নাঘর থেকে আসছিল। খাওয়া রেখে সকলে তো গিয়ে দেখলো তাদের মা গরম তেলের মধ্যে মাথা চুবিয়ে আছে। মনে হচ্ছে কে যেন তাকে মাথা চুবিয়ে রেখেছে ওখানে। সোয়াত্র তার স্ত্রীকে উদ্ধার করেছিল, তার মুখ একেবারে পুড়ে ঝলসে গেছে। এভাবেই তাদের মাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা একেবারে শোচনীয়, তাও শেষ চেষ্টা করা হয়, কিন্তু পথে গাড়ির মধ্যে তাদের মা মারা গিয়েছিল। এভাবেই সিন কাট হয়ে 3 মাস পরের দৃশ্য দেখানো হয় ইন্দোনেশিয়ার জাভা শহর। গাড়িতে করে সোয়াত্র এসেছিল তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে। সোয়াত্র আসা মাত্রই তার দোকানের কর্মচারী জানাই, আমাদের দোকানে দিন দিন কাস্টমার বৃদ্ধি পাচ্ছে, এই শহরের সবচেয়ে বড় দোকান আপনার। মানে সোয়াত্রর ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হচ্ছে। এদিকে সোয়াত্রর বাড়িতে তার ঘর মেরামত কাজ চলছিল। এখানে নাদিয়া তার ভাই ইয়োগাকে ডাকাডাকি করে, কিন্তু ইয়োগার কোনো পাত্তাই যেন নেই। নাদিয়া চলে যায় ইয়োগার ঘরে। দেখা যায় ইয়োগা বসে আছে মাথা নিচু করে, কেমন যেন ধ্যান ধরে বসেছিল। নাদিয়াকে দেখে ইয়োগা জানাই, প্রতি মাসে আমাদের ঘর মেরামত করা হয়। তাছাড়া বাবার কাজকর্ম কেমন অদ্ভুত, বাবা তার গোপন ঘরে কি করে, এইসব কিন্তু অদ্ভুত লাগে আমার। কিন্তু নাদিয়া জানাই, বাবা তো রাগী, তার সাথে এই বিষয়ে কোনো কথাই বলা সম্ভব না। এটা বলে নাদিয়া চলে যাচ্ছিল। এরই মধ্যে ইয়োগা দেখলো ঘরের মেজর টাইলস কাঁপাকাঁপি করছে। হঠাৎই টাইলসটা সরে তার মধ্য থেকে একটা হাত বের হয়ে এলো।
এবং ইয়োগার গলা টেনে ধরেছিল নিচে থেকে, কিন্তু নাদিয়া দেখতে পাচ্ছে না কোনো হাত। সে শুধু দেখছে ইয়োগা ছটফট করছিল। ইয়োগার চেঁচামেচি শুনে তাদের বাবা সেখানে চলে এসেছিল, কিন্তু ইয়োগা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ওই হাতটা কার ছিল এটা কিন্তু এখনও পরিষ্কার হলো না। এর খানিক পরেই ছত্রর কাছে এসেছিল তার কর্মচারী আজিজ। আজিজ জানাই, ছাগলটা এনেছি, কোথায় রাখবো? ছত্র বলে, জায়গা মতো রেখে চলে যাও। এই কালো ছাগলের কথাগুলো একটু মনে রাখবেন। রাতের দৃশ্য, খাবার খাচ্ছিল সকলে, কিন্তু এখানে ইয়োগা জিদ ধরে বলে, ইয়োগা জানাই, আমি মায়ের হাতে রান্না চাই, তার রান্না ছাড়া খাবো না। ইয়োগা তার বাবাকে সরাসরি জানায়, মাকে মেরেছ তুমি, তোমার অদ্ভুত কাজকর্মের জন্যই মা মারা গেছে। এটা শুনে ছত্র থাপ্পড় মেরে দেয় তার ছেলেকে। প্রচণ্ড রেগে ইয়োগা সেখান থেকে চলে যায়। তীব্র মন খারাপ করে ইয়োগা এবং নাদিয়া শুয়েছিল, কিন্তু হঠাৎ ইয়োগা শুনতে পাই তার মা তাকে নাম ধরে ডাক দিল, অনেকটা রান্নাঘরের দিকে, এরকমটা মনে হচ্ছিল। ইয়োগা তো চলে যায় সেখানে। ইয়োগা কিন্তু ভুলেই গেছে তার মা বেঁচে নেই, তাও কেমন যেন বশীভূত হয়ে রান্নাঘরে এসেছিল। কিন্তু এখানে এসেই ইয়োগা দেখল দাঁড়িয়ে আছে তার মা, একদমই তার মার মতোই দেখতে। কিন্তু ইয়োগা যখনই এটার কাছে গিয়েছিল, তার যেন হঠাৎই ভয়ঙ্কর চেহারায় আবির্ভাব হলো, কদাকর দেখতে। ভয় পেয়ে যায় ইয়োগা। এটা সে কি দেখল? এক দৌড় দিয়ে সে চলে এসেছিল বিছানায় এবং মনের মধ্যে তীব্র ভয় নিয়ে নাদিয়ার পাশে শুয়ে পড়ল ইয়োগা। এরই মধ্যে সেখানে এসেছিল তাদের বাবা। আসলে ছত্র এসেছিল এটা দেখতে তার ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে কিনা। এখানে ছত্রর হাতে ছুরি দেখতে পাওয়া যায়। নিশ্চিত বোঝা যাচ্ছে আজ রাতে ছত্র এমন কিছু একটা করবে যেটা তার ছেলেমেয়েদের থেকে সবসময় গোপন রাখে। তো ছত্র দেখলো তার ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, এজন্য ছত্র চলে যায় এবং একটা কালো রঙের ছাগল নিয়ে তার গোপন ঘরের দিকে যাচ্ছে। ছাগলটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। এই ছাগলটা কিন্তু আজ সকালেই ছত্রর কর্মচারী আজিজ তাকে দিয়ে গেছে। তো এভাবেই ছাগলটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ইয়োগা তো লুকিয়ে দেখছিল তার বাবা করেটা কি। ছত্র যখনই কালো ছাগলটা নিয়ে রুমের মধ্যে ঢুকেছিল, তার ছেলে ইয়োগা ছোট ছিদ্র দিয়ে দেখছিল এক ভয়াবহ দৃশ্য এবং ভেতর থেকে ছাগলের করুণ আর্তনাদ শোনা যাচ্ছিল। এভাবেই 9টি বছর পার হয়ে যায়। দেখানো হয় 9 বছর পরের ছিন। এখন 2011 সাল। এতদিন নাদিয়া ইয়োগা দুজনে কিন্তু বড় হয়ে গেছে। দেখা যায় নাদিয়া তার ভাইয়ের হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছিল। আসলে গত 9 বছরে ইয়োগার শরীরে, বিশেষ করে হাতে পচন ধরেছে, কুষ্ঠরোগের মতো কিছু একটা। 2001 সালে যেমনটা তাদের মায়ের হয়েছিল, সেরকমই একটা ব্যাধিতে আক্রান্ত ইয়োগা। এখানে ইয়োগা নাদিয়াকে আজ বলে, এতদিনে তোমার জানার বয়স হয়েছে আমাদের বাবার গোপনীয়তা সম্পর্কে। সে কি করে ওই ঘরটাতে এবং প্রতি মাসে একটা করে কেন ছাগল আনা হয় আমাদের বাড়িতে। ইয়োগা বলে, আজ রাতে তোমাকে দেখাবো বাবার জীবনের রহস্যময় গোপনীয়তা। ঠিক রাতের বেলা নাদিয়া, ইয়োগা তারা তো ঘুমের ভান ধরেছিল। প্রতিদিনের মতোই তাদের বাবা এসেছিল চেক করতে তাদের ছেলে মেয়ে ঘুমিয়ে আছে কিনা। ছত্র দেখলো 2 ভাই বোনই ঘুমাচ্ছে, এজন্য তাড়াতাড়ি করে ছত্র চলে যায় তার গোপন ঘরটাই। তবে নাদিয়া আর ইয়োগা তারা তো চলে যায় পেছন পেছন তাদের বাবার ওই ঘরটার দরজার সামনে। আজ তারা দেখবেই এবং নাদিয়াকে দেখাবেই তার বাবা করেটা কি বছরের পর বছর ধরে। ইয়োগা বলে, নাদিয়া ওই ছিদ্র দিয়ে তাকিয়ে দেখো বাবা কি করে ভেতরে। কিন্তু নাদিয়া কেমন যেন ভয় পাচ্ছে তাকাতে। কিন্তু তারপরও নাদিয়া উকি দিয়ে দেখতে পায়, দেখা যায় তাদের বাবা খালি গায়ে একটি কালো রঙের ছাগলকে অদ্ভুত ভঙ্গিতে জবাই করছে এবং সেটার মাংস কেটে নিচ্ছে এবং ছাগলের রক্ত, মানে তাজা রক্ত পান করছিল ছত্র। তাছাড়া ছাগলের মাথা হাতে করে এমন একটা রিচুয়াল করছিল, মনে হচ্ছে ছত্র কাউকে সন্তুষ্ট করার জন্য অক্লান্ত চেষ্টা করছিল। কেমন যেন ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু একটা। বাইরে থেকে তো নাদিয়া দেখছিল এটা, কিন্তু ইয়োগা নাদিয়ার মুখ চেপে ধরেছিল যাতে করে নাদিয়া চিৎকার করতে না পারে ভয়ে। এর একটু পরেই ছত্র ঘর থেকে বের হয়েছিল, তার পুরো শরীরে রক্তের মাখামাখি। দেখা যায় ছত্র তার বাড়ির আঙিনায় মাটি খুঁড়ছিল এবং সেখানে ছাগলের চামড়া মাথাসহ পুঁতে রাখবে, এমন কিছু একটা করবে। কিন্তু দূর থেকে তো নাদিয়া, ইয়োগা এসব কিছুই দেখছিল। তবে নাদিয়া আর চুপ থাকতে পারল না তার বাবার কীর্তিকলাপ দেখে। নাদিয়া সরাসরি তার বাবাকে হাতে নাতে ধরে এবং জানতে চাই এসব কি, এই সব অদ্ভুত ব্যাপারের মানেটা কি বাবা। এদিকে ইয়োগা তো চলে যায় ছত্রর রিচুয়াল করার ঘরটাতে, যেখানে ছাগল বলি দেওয়া হয়। ছত্র ইয়োগাকে ভেতরে ঢুকতে বাধা দিয়েছিল, কিন্তু ইয়োগা তো প্রচণ্ড রেগে আছে। ইয়োগা বলে, বছরের পর বছর ধরে তুমি এটা গোপন করে এসেছ। আমার তো মনে হচ্ছে তুমি জাদুকর এবং মাকে তুমিই মেরেছ, এখন আমাদেরও মারতে চাও। ছেলের মুখে এসব কথা শুনে ছত্র আজ সকল ঘটনা খুলে বলতে চায়। ছত্র জানাচ্ছিল, আমি গরিব ছিলাম, এটা কিন্তু অতীতের কথা বলছিল। তো ছত্র বলছিল, আমি গরিব ছিলাম এবং দরিদ্র একজন ব্যবসায়ী ছিলাম, কিন্তু একদিন আমি এক কবিরাজের সহায়তায় একটি শয়তানের পূজা করতে শুরু করলাম। তারপর থেকে আমি ব্যবসায় উন্নতি করতে লাগলাম। প্রথমে ছাগলের মাথা দিয়ে সে অশুভ শক্তিকে খুশি করতাম, এভাবেই চলছিল। কিন্তু আমার আরও ঐশ্বর্য দরকার ছিল, আরও ধনী হওয়ার ইচ্ছা জাগলো।
এজন্য প্রতি মাসে একটি করে কালো খাসি জবাই করতাম, বলি দিতাম এবং তার রক্ত আমি পান করতাম এই শয়তানকে খুশি করার জন্য। এভাবেই কিছুদিনের ভেতর আমি বাড়ি করলাম, গাড়ি কিনলাম, অনেক ধনী হতে ধরলাম। কিন্তু এক রাতে আমি এবং তোমার মা একটা স্বপ্ন দেখলাম, যেখানে সেই অশুভ শক্তিটা বলছিল, এবার মানুষের জীবন চাই, তোমাদের ভেতর থেকে মরতে হবে কাউকে। এই স্বপ্ন দেখার কিছুদিনের মধ্যেই নাদিয়ার মা অদ্ভুতভাবে হঠাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই নাদিয়ার মা কিন্তু মারা যায়। এইসব কথা শুনে ইয়োগা তো আরও খেপে যায়। তার বাবার রিচল করার সব কিছু ভেঙে ফেলবে সে। কিন্তু হঠাৎ ইয়োগার কানে বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং ইয়োগার পছন্দর হাতে অসম্ভব তীব্র অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল। এটা কিন্তু হঠাৎই শুরু হলো। তো পরের দিন সকালে ক্লাসে বসেছিল নাদিয়া, কিন্তু হঠাৎ নাদিয়া চিৎকার করে ওঠে। আসলে সে ভয়ঙ্কর একটা অবয়ব দেখতে পেয়েছিল হঠাৎই। কিন্তু ক্লাসের বাকিরা তো চরম হাসাহাসি করছিল, নাদিয়াকে তারা নানানভাবে ট্রল করছিল। এভাবেই নাদিয়া বাড়িতে ফিরে আসে। বাড়িতে দেখা যায় কিছু লোকজন কাজ করছিল। তারা ছিল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ করছিল নাদিয়ার বাড়িতে। আসলে আজ সকাল থেকে নাদিয়ার বাড়িতে বিদ্যুৎ নেই। সব বাড়িতে বিদ্যুৎ আছে, কিন্তু নাদিয়ার বাড়িতেই বিদ্যুৎ নেই। একটা ঝামেলা হয়ে গেছে কি যেন, সেটাই ঠিক করছিল এরা। এভাবে রাত হয়ে গেছে, কিন্তু বিদ্যুৎ লাইনের সমস্যা এখনও সমাধানই করতে পারল না। কোনোভাবেই তারা সমস্যাটা খুঁজে পাচ্ছে না। এদিকে নাদিয়ার ফোনেও চার্জ শেষ। আবার ইয়োগাকে কল করতে হবে, কারণ সে তো বাড়ি ফেরেনি। ফোনে তো চার্জও নেই। এজন্য নাদিয়া গিয়েছিল তাদের সামনের বাড়িটাই তার ফোনটা চার্জ করতে। নাদিয়াকে দেখে তারা ভেতরে ডেকে নেয় এবং তাদের সাথে রাতের ডিনার করতে অফার করেছিল। কিন্তু নাদিয়া জানায় খাবো না। তবে মহিলাটা জানাই, তোমার বাবাই তো আজ সকালে খাসির মাংস দিয়ে গেল, সেটাই রান্না করেছি। এই কথা শুনে নাদিয়ার তো মনে পড়ে গেল, এটা কোন খাসির মাংস। আসলে সোয়াত্র যে সকল খাসি বলে দিত, সেসবের মাংস পাড়া প্রতিবেশীদের বিলিয়ে দিত। এদিকে ইয়োগা তো বাড়িতে ফিরেছে। নাদিয়া এই বাড়িতে বসে দেখে ইয়োগা বাড়িতে ফিরল। নাদিয়াকে ডাকাডাকি করছিল। ঘর তো অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে নাদিয়াকে ডাকছে। কিন্তু হঠাৎ ইয়োগার সামনে নাদিয়ার মতো একটা অবয়ব হাজির হয়। কিন্তু হঠাৎ এই জিনিসটা ইয়োগার সামনে ভয়ঙ্কর পেশাসিনী রূপ ধারণ করলো। এটা দেখে ইয়োগা ভয়ে ভীষণ এক চিৎকার দেয়। আসলে খুব ভয় পেয়েছিল ইয়োগা। ইয়োগার এই চিৎকার কিন্তু নাদিয়া পাশের বাসায় থেকে বসেই শুনেছিল। এর জন্য নাদিয়া ভাইয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে বাড়িতে ফেরত এসেছিল। নাদিয়া তো বাসায় এসে দেখতে পাই ইয়োগা প্রচণ্ড ভয়ে আর্তনাদ করছে, কান্নাকাটি করছিল। এর জন্য নাদিয়া ইয়োগার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দিয়ে অভয় দিচ্ছিল। তখনই বাড়িতে ফেরে তাদের বাবা সোয়াত্র। নাদিয়া বলে, সারাদিন কোথায় ছিলে? কত খুঁজেছি, ফোন করেছি, ফোনও বন্ধ। সোয়াত্র বলে, ছাগল খুঁজতে গিয়েছিলাম, বড় কালো খাসি লাগবে, এ ধরনের খাসি সচরাচর পাওয়া যায় না। আচ্ছা, ভিডিওর এই প্রান্ত থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন আছে, আপনি চাইলে এটি স্কিপ করে মূল ভিডিও দেখতে পারেন। আজ আমি মেলবেট নাম করে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। আইপিএল শুরু হয়ে গেছে, তাই অ্যাপটিতে আপনি আপনার পছন্দ দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পাবেন এবং ম্যাচটি লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগও রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম তো রয়েছে, আপনি যা খুশি তা বেছেও নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রচার কোড কটেজ ব্যবহার করে প্রথমবার জমাতে 24,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও একটি ব্যবহার করতে পারেন চাইলে। তাহলে আর দেরি কিসের? গুগলে যান, আর মেলবেট লিখে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমোট কোড কটেজ ব্যবহার করুন এবং বোনাস জিতুন। একটা কথা না বললেই নয়, আমরা যেই বিজ্ঞাপনগুলো দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এতটা সহজ না। আর্থিক ক্ষতির কোনো সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবেন না। তাছাড়া এখন কিন্তু প্রতি রাতে একটি করে খাসি বলে দিতে হচ্ছে। এখানে নাদিয়া যেহেতু তার বাবার সকল গোপনীয়তা এবং তার কালো জাদুর সাথে জড়িয়ে পড়া সবকিছু জেনে গেছে, এজন্য নাদিয়া তার বাবাকে সহযোগিতা করছিল। মানে তার বাবা যা যা করছে এ বিষয়ে নাদিয়া এবং ইয়োগা তাকে সহযোগিতা করছিল। এবং নাদিয়া বলছিল, যত দ্রুত সম্ভব আমাদের এটা বন্ধ করতে হবে এবং এটি বন্ধ করার জন্য সাহায্য খুঁজতেই হবে। তো এইসব কথা বলে সোয়াত্র ভেতরে চলে যায় ছাগলটাকে নিয়ে বলে দিতে। এইসব রিচুয়াল কিন্তু রাতেই করা হয়। এভাবেই দিনের পর দিন কেটে যায়। প্রায় 6 মাস পার হয়ে যায়। দেখা যায় নাদিয়া তার বাবার সাথে ছাগলের মাথা এবং চামড়া মাটি চাপা দিয়ে রাখে। তাছাড়া ছাগলের মাংস পাড়া প্রতিবেশীদের মাঝে বন্টন করে দেয়। মানে সে পুরোপুরি তার বাবার কথায় বিশ্বাস রেখে তার বাবার শয়তানের পূজায় সাহায্য করছিল। কিন্তু নাদিয়ার আশা এবং বিশ্বাস ছিল যে এত কিছু করে হয়তো এইসব বন্ধ হয়ে যাবে, তাদের পরিবারের উপর থেকে সকল অশুভ শক্তির প্রভাব কেটে যাবে। এটাই ছিল নাদিয়ার আশা এবং ভরসা। এখন 2011 সাল। নাদিয়া এবং ইয়োগা ভাই বোন গল্প করছিল তাদের মার বিষয়ে এবং বলাবলি হচ্ছিল যে ইয়োগার উপর যে অশুভ শক্তির প্রভাব এটা কেটে যাবে খুব দ্রুতই।
কেননা তারা তো তাদের বাবার কাছে সাহায্য সহযোগিতা করছে। মানে ওই সব বলা বলি হচ্ছিল রিচুয়ালের কথাবার্তা। তো রাতের দৃশ্য দেখানো হয়। আজ কিন্তু নতুন বছর 2011 থেকে 2012-তে যাবে। ইয়োগা জানাই, বসো, আমি ভেতর থেকে জ্যাকেট নিয়ে আসি, খুব শীত তো। ইয়োগা চলে যায় তার রুমে। আলমারি থেকে জ্যাকেট বের করে নিয়েছিল, কিন্তু ইয়োগা লক্ষ্য করল আলমারির দরজার পাল্লা নিজে থেকেই যেন খুলে সেটা কাঁপাকাঁপি করছিল। ইয়োগা যখনই উকি দিল, দেখা যায় লোমশ একটা অবয়ব, মাথায় ছাগলের মতো শিং। এটা কিন্তু হঠাৎই ঝাপটে ধরেছিল ইয়োগাকে। এদিকে বাইরে তো নববর্ষের আতশবাজি ফোটানো হচ্ছিল, শব্দ হচ্ছে অনেক। নাদিয়া দেখল ইয়োগা কখন ভেতরে গেল, এখনো ফিরল না কেন। এজন্য নাদিয়া গিয়ে তার ভাইকে ডাকাডাকি করে, কিন্তু নাদিয়া দেখল ইয়োগার পুরো শরীর রক্তাক্ত। নাদিয়ার সামনে ইয়োগাকে শূন্যে ভাসিয়ে নিয়েছিল এবং খুবই হৃদয় বিদারকভাবে ইয়োগাকে হত্যা করল। তার ঘাড় ভেঙে মাথা দুমড়ে মুচড়ে দিয়েছিল অদৃশ্য কোনো একটি শক্তি। নিজের ভাইয়ের মৃত্যু দেখে নাদিয়া অসহায়ের মতো কান্নাকাটি করছিল। নাদিয়া এবং ইয়োগা কিন্তু তার বন্ধুর মতো ছিল। এভাবেই ছিনকাট হয় এবং খানিক পরে ইয়োগাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই অ্যাম্বুলেন্সের মধ্যেই ইয়োগা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মারা যায় ইয়োগা। পরের দিন সকালেই ইয়োগাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। পাড়া প্রতিবেশী সকলেই ভিড় করেছিল তাদের বাড়িতে। আসলে সকলে ইয়োগার মৃত্যুকে অদ্ভুত এবং রহস্যময় মনে করতে শুরু করে। এখানে সোয়াত্র সবাইকে নিজেদের বাসায় চলে যেতে বলেছিল। সবাই যখন চলে গেল, তখনই নাদিয়া দরজা বন্ধ করতে যায়, কিন্তু তার সামনে দণ্ডমায়ন হয় অদ্ভুত কিছু একটা। তাহলে কি সেই অশুভ শক্তিটা এখন নাদিয়ার জীবনে চলে আসলো কি না? আচ্ছা, দেখতে থাকুন, সত্য এবং চাঞ্চল্যকর ঘটনা বের হবে। এভাবেই সোয়াত্র তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ছেলে মরে যাওয়ার দুঃখটা সে মোটামুটি ভোলার চেষ্টা করছিল। তার ব্যবসা খুবই জমজমাট অবস্থা, কিন্তু মানসিক শান্তি বলতে কিছুই নেই তার মধ্যে। একদিন নাদিয়া তার ক্লাসে ছিল, সকলেই আছে বসা, কিন্তু হঠাৎই নাদিয়া দেখল তার সামনে ছাগলের মাথা এসে পড়ল কোথা থেকে যেন। এটা দেখে নাদিয়া তো ভয়ে চেঁচামেচি আরম্ভ করে এবং দৌড় দিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। বাকিরা কিন্তু এরকম কিছুই দেখতে পায়নি। সবাই কিন্তু নাদিয়াকে নিয়ে হাসাহাসি করছিল, পাগল মনে করত। আসলে নাদিয়ার জীবনটাও এই প্রভাব আসতে শুরু করেছিল। এর বেশ কিছুদিন পর রাতের মধ্যভাগে নাদিয়া বসে পড়াশোনা করছিল। এরই মধ্যে নাদিয়া বুঝতে পারে তার ভাই ইয়োগার ঘর থেকে জীব জানোয়ার এরকম কিছু একটা শব্দ হচ্ছিল। বিষয়টা ভালোভাবে দেখতে চেয়েছিল নাদিয়া, এজন্য সে এগিয়ে যায় এবং দেখতে পায় লোমশ ছাগলের মতো দেখতে একটা প্রাণী। তার মৃত ভাই ইয়োগার লাশকে টেনে হিসড়ে ছেড়ে ফেলতে ধরেছিল এটা। এরকম দৃশ্য দেখে নাদিয়া প্রচণ্ড এক চিৎকার দিয়ে ওঠে এবং অচেতন হয়ে যায়। নাদিয়ার হুঁশ ফেরে পরের দিন সকালে। দেখা যায় গতরাতে নাদিয়ার হাতে পচন ধরেছে, যেমনটা তার মা এবং ভাইয়ের হয়েছিল। সোয়াত্র পচনধরা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। এটা কিন্তু এক রাতেই ঘটে গেল। সোয়াত্র কিন্তু বুঝে গেছে সেই অশুভ শক্তির প্রভাব এখন নাদিয়ার জীবনে চলে এসেছে, যেমনটা তার ভাই এবং স্ত্রীর জীবনে এসেছিল। এর একটু পরেই সোয়াত্র তার মেয়ে নাদিয়াকে নিয়ে বের হয় এই অশুভ শক্তি বন্ধ করার উপায় খুঁজতে। সোয়াত্র যাচ্ছিল তার পরিচিত এক কবিরাজের বাড়িতে, যে কিনা সোয়াত্রকে এই কালো জাদুতে জড়িয়ে দিয়েছে। এভাবেই তারা শহরের পাশেরই একটা জঙ্গলের ভেতর চলে এসেছিল গাড়িতে করে, কিন্তু তাদের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি গিয়ে ধাক্কা লাগে গাছের সাথে। এতে করে সোয়াত্র অজ্ঞান হয়ে যায়, কিন্তু নাদিয়া গাড়ি থেকে নেমে যায়। মনে হচ্ছে কোনো একটি শক্তি নাদিয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, অনেকটা তার মায়ের মতো অবয়ব। কিন্তু হঠাৎ ভয়ঙ্কর কিছু নাদিয়ার কাছে চলে এসেছিল, অদ্ভুত দেখতে বাচ্চার মতো। তার মায়ের মতো অবয়ব, তার ভাইয়ের মতো এখানে অসংখ্য অবয়ব ছিল, যারা কিনা নাদিয়াকে ভয় দিচ্ছিল। নানান ধরনের ভয়ঙ্কর চেহারা নাদিয়াকে আঁকড়ে ধরার চেষ্টা করে। এভাবেই নাদিয়া বিশাল এক জোরে চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। যখনই তাদের হুঁশ ফিরেছিল, তারা দেখতে পায় তারা আছে একজন বৃদ্ধা কবিরাজের বাড়িতে। সোয়াত্র কিন্তু এই কবিরাজের বাড়িতেই আসছিল। তো যাই হোক, নাদিয়া এখানে অনেক ধরনের ফটো দেখতে পায়, যেগুলো তার বাবা ব্ল্যাক ম্যাজিক করছে এ ধরনের কিছু একটা ফটো, যেগুলো এই কবিরাজের বাড়িতে ঝোলানো আছে। এখান থেকে কবিরাজ জানাই তোমার বাবা শয়তানের পূজা করে, তার সাথে চুক্তি করে কালো জাদুর সাধনা করে, কিন্তু তার চুক্তি অনুযায়ী চাওয়ার চেয়ে বেশি কিছু চেয়েছে। জাদুর প্রভাবে সে হারামে বৃদ্ধি করতে পেরেছে। সোয়াত্র যেহেতু ব্ল্যাক ম্যাজিকে থাকা শয়তানের কাছে অধিক পরিমাণ সম্পদ চেয়েছিল, এর জন্য তার বলি দেওয়ার পরিমাণও বৃদ্ধি করতে হয়। আগে তো ছাগল বলে দিলেই তার পূজা অর্চনা হয়ে যেত, এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। মানে যখন সে অধিক ধন সম্পদ চাওয়া শুরু করলো, তখন মানুষের জীবন চাইল, মানুষ বলে দিতে হবে। আসলে সোয়াত্র তার অধিক লোভের পরিমাণ ভোগ করছে এখন। এরই জন্য কিন্তু ইয়োগার হাতে পচন ধরেছিল এবং ইয়োগার মায়ের মৃত্যুর 10 বছর পর ইয়োগার মৃত্যু হয়েছিল। মানে তার বড় ছেলেকে নিয়ে গেছে সোয়াত্র ডেকে আনা এবং পূজা করা শয়তান। এখন এভাবেই বোঝা যায় নাদিয়ার জীবনও বিপদে আছে। এখানে নাদিয়া প্রচণ্ড আফসোস এবং কান্নায় ভেঙে পড়ে তার বাবার অসৎ কর্মের জন্য।
তার বাবার লোভের পরিমাণ এতটাই ছিল যে তার স্ত্রী এবং তার বড় ছেলেও মারা গেল, তাদের জীবন চলে গেল। এখন নাদিয়ার জীবনও বিপদে। এর জন্য প্রতি মাসে ছাগল নিয়ে কী সব করতো সোয়াত্র, এটা কিন্তু নাদিয়ার আগে জানতো না। তো সব কিছুর জন্য ক্ষমা চাইতে থাকে সোয়াত্র তার মেয়ের কাছে। অসৎ উপায়ে অঢেল সম্পদের মালিক হয়েছিল সোয়াত্র। এখানে কবিরাজ জানিয়ে দেয় এই কালো জাদু বন্ধ করা অসম্ভব, একেবারেই অসম্ভব। তো পরের দিন সকালে সোয়াত্র তার গোপন ঘরের সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছিল। সকল রিচুয়াল করা জিনিসপত্র ভেঙে ফেলছিল, নষ্ট করে দিচ্ছিল এবং তওবা করেছিল সে। সোয়াত্র চাচ্ছিল যে কোনো মূল্যে নাদিয়ার জীবন বাঁচাতে। এভাবেই সোয়াত্র তার দামি গাড়িটা দান করে দেয়, তার ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেয় এবং সেই সম্পদটাও দান করে দিয়েছিল অভাবীদের মধ্যে। তার সম্পদের বেশিরভাগই গরিব অসহায়দের মধ্যে দান করে বন্টন করে দিয়েছিল এবং তার সকল অর্থ বা টাকা এতিমখানা মাদ্রাসায় দান করে দেয়। এমনকি তার বিশাল বাড়িটাও বিক্রি করে দেয়, তার সকল টাকা দান করে দিয়েছিল। এভাবে সবকিছু দান বন্টন করে সোয়াত্র তার পুরাতন বাড়িতে শিফট হয়েছিল। এভাবে রাতের দৃশ্য, সোয়াত্র বাড়িতে এসেছে কিন্তু নাদিয়ার খোঁজ নেই। চিন্তিত হয়ে পড়ে সোয়াত্র চলে যায় নাদিয়ার শহর ঘরে। তবে এখানে এসেই সোয়াত্র দেখল নাদিয়া ঝুলে আছে ঘরের সিলিংয়ে এবং দাঁত বের করে হাসছিল। এরই মধ্যে হঠাৎই নাদিয়া এসে তার বাবার গলা চেপে ধরে, প্রচণ্ড জোরে সোরে চেপে ধরেছিল। অনেক শক্তি ছিল নাদিয়ার গায়ে। সোয়াত্র কোনো মতো নাদিয়াকে সামলায়, তবে নাদিয়া অচেতন হয়ে পড়ে। সোয়াত্র কিন্তু এখন পুরোপুরি বুঝতে পেরে গেছে তার মেয়ে নাদিয়াকে বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। এর পরের দিন খুব ভোর থেকে বের হয়ে পড়ে সোয়াত্র এবং নাদিয়া। তারা পুরো ইন্দোনেশিয়ায় ঘোরাঘুরি শুরু করে। আসলে তারা খুঁজছিল এমন একজন যে তাদের এই ভয়ঙ্কর কালো জাদুর প্রভাব থেকে বাঁচাতে পারবে। তারা সকল সময় পাগলের মতো সাহায্যের সন্ধান করে বেড়ায়। এভাবেই 2012 থেকে 2015 সাল 3 বছর পার হয়ে যায়। তারা এখনও তাদের সমস্যার কোনো সমাধানই পেল না। এভাবে আরও 2 বছর চলে যায়, 2017 হয়ে যায়। তারা এখনও পথে পথে ঘুরে বেড়ায়। এরই মধ্যে তারা অনেক কবিরাজের থেকে চিকিৎসা নিয়েছে, কিন্তু সেটাই কোনো সমাধান হয়নি। এভাবে সময় দিন যেতে যেতে 2017 থেকে 2022 সাল এসে পড়ে। তাহলে 2012 থেকে 10 বছর ধরে তারা এই ভয়ঙ্কর গ্লানি বয়ে বেড়াচ্ছে তার বাবার পাপ এবং অসৎ কাজের জন্য। 2022 সালে সোয়াত্র এবং নাদিয়া একজন বৃদ্ধা মহিলার সন্ধান পায়। খুব বেশি আশা নিয়ে তারা সকাল সকালই সেই মহিলার বাড়িতে চলে এসেছিল। এটি ছিল ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মারিয়া নামক গ্রাম। তবে বলে রাখা ভালো, এই গ্রামটাই কিন্তু সোয়াত্রর গ্রাম ছিল। মানে সোয়াত্র ছোটকাল থেকে এই গ্রামে বড় হয়েছিল। এই মারিয়া গ্রামেই থাকতো সে বৃদ্ধা কবিরাজ টাইপের মহিলা। সোয়াত্র এবং নাদিয়া এসেই দেখতে পাই সে বৃদ্ধা উঠান ঝাড়ু দিচ্ছে এবং তার একটি চোখ ছিল অন্ধ। এখানে সোয়াত্র সালাম দিয়ে তার নাম বলে, কিন্তু বৃদ্ধা মহিলা নাদিয়ার দিকে তাকিয়ে থমকে যায়। সে নিজে থেকে নাদিয়ার নাম বলে দিতে পারল। তবে বৃদ্ধা মহিলা কিন্তু সোয়াত্রদের সকল সমস্যা সে নিজে থেকেই বলে দিল সোয়াত্রর বলার আগেই। তো সোয়াত্র বলেছিল, আমি আমার সব কিছু দান করে দিয়েছি, আপনি যেভাবেই হোক আমার মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এখানে বৃদ্ধা জানাই অনেক বেশি দেরি হয়ে গেছে, আর সম্ভব না। বৃদ্ধা তার চরম ঘৃণা থেকে বলছিল কিছু কথা। সোয়াত্রকে বলছিল, তুমি এতটা বদ কাজ করেছ, অসৎ কাজ করেছ, পাপাচারী কাজে লিপ্ত হয়েছ, তুমি নিজের প্রস্রাব নিজের গায়ে মেখেছ, রক্তপান করেছ এবং এভাবেই বিশ্বাস শয়তানের অনুগত্য করেছ। এই জাদুর প্রভাব কাটানো কোনো মানুষের দ্বারা সম্ভবই না। এটি এমন একটি ব্ল্যাক ম্যাজিক যা তুমি করেছ, যেটা 10 বছর পর পর একটি করে জীবন নেবে। প্রথমে নাদিয়ার মাকে নিয়ে নিল 2002 সালে, তারপর তোমার বড় ছেলেকে নিয়ে নিল 2012-তে এবং আজ 2022 এই বছরে নাদিয়াকে নিয়ে যাবে। এটা শুনে নাদিয়া জানতে পারল এই বছরই তার জীবনের শেষ। নিজের মৃত্যুর কথা সে এখনই শুনতে পেল। নাদিয়ার বাবা সোয়াত্র বৃদ্ধার পা জড়িয়ে ধরেছিল, কান্নাকাটি করে সাহায্য চেয়েছিল, কিন্তু কিছুই করার নেই। তার পাপের ফল তার ছেলেমেয়েরা ভোগ করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, নাদিয়ার অবস্থা কি হয়েছিল ভাবুন একবার। এটা কিন্তু সত্য একটি ঘটনা। সে জানে এই বছরের মধ্যেই সে মারা যাবে। খুবই হৃদয় বিদারক মুহূর্ত ছিল এটি। এর বেশ কিছুদিন পর আজ রাতেই 10 বছর পূর্ণ হবে ইয়োগার মৃত্যুর। মানে নাদিয়ার ভাইয়ের মৃত্যুর 10 বছর পার হবে আজ রাতেই। তার মানে আজ রাতেই নাদিয়ার জীবনের শেষ রাত হতে পারে। টেবিলে বসেছিল বাবা মেয়ে। নাদিয়া তার বাবাকে কিন্তু দোষ দিচ্ছে না, ক্ষমা করে দিয়েছিল। সোয়াত্র কোনো কথাই বলতে পারছে না। সে এতটা পাপী যা ভাষায় প্রকাশ করতেও ঘৃণা লাগে মানুষের। নাদিয়া তার শেষ কথা বলেছিল, বাবা তুমি রুমের বাহিরে চলে যাও, আমি মরে গেলে আমার জন্য দোয়া করিও, এতটুকুই। এভাবেই সোয়াত্র রুমের বাইরে চলে যায়। ঠিক কিছুক্ষণ পরেই ঘড়ির কাঁটায় 12টা পৌঁছায়। এখন 10 বছর পূর্ণ হলো। হঠাৎই নাদিয়া বশীভূত হয়ে পড়ে। নিজেই যেন নিজের মাংস টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলতে ধরে, সাথে তার করুণ আর্তনাদ। এবং আবছা আলোয় দেখা যায় নাদিয়ার পিছনে দাঁড়িয়ে আছে সে ছাগলের মতো কিছু একটা লোমশ একটি প্রাণী, মাথায় শিং। এবং অসহায় নাদিয়া জুলুমের শিকার হয়। তার গায়ের চামড়া তুলে নেওয়া হয়,
সবশেষে ছুরি দিয়ে নিজেই নিজের গলা কেটে ফেলেছিল বশীভূত নাদিয়া। অদৃশ্য থেকেই কিন্তু নাদিয়াকে নিয়ে গেল, হত্যা করল। রুমের বাহিরে থেকে সত্র দেখেছিল এবং অসম্ভব কান্না চিৎকার করছিল, কিন্তু এখন কিছুই করবার ছিল না। এভাবেই নাদিয়ার জীবনের শেষ হয়। তো বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, নির্দোষ নাদিয়াকে কবর দেওয়া হয়েছিল তার মা এবং ভাইয়ের কবরের পাশে। এদিকে বাড়ি একদমই ফাঁকা, শুনশান, পুরো পরিবারটাই শেষ। এভাবেই দিনের পর দিন কেটে যায় এবং নাদিয়ার বাবা সত্র পাগল হয়ে উন্মাদ হয়ে পড়ে। সত্র কিন্তু আসলে পাগল হয়ে গিয়েছিল, সে এখন বদ্ধ উন্মাদ। তার সকল ধন সম্পদ, লোভ, ক্ষোভ, চাওয়া পাওয়া সবকিছুই তার জীবন থেকে হারিয়ে গেছে। এভাবে সত্রর জীবনের বাকি দিনগুলো পাগল হয়ে কাটিয়েছিল। এটাই ছিল হৃদয় বিদারক, চাঞ্চল্যকর একটি পরিবারের সত্য ঘটনা। সবশেষে একটা কথা সবসময় বলি, সৎ থাকবেন এবং নিজেকে ওই সকল কাজ থেকে দূরে রাখুন যেটা আপনাকে করতে প্রখরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।